নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তো অনেকদিন পর আমি ক্লাসে আসছি, তো কোনো কারণবশত তোমাদের ক্লাসে নিতে পারিনি আমি, ঠিক আছে। এনিওয়ে, তো আমরা পড়ছিলাম হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতের ভূগোল আমরা শুরু করেছিলাম। এর আগে আমরা দুটো ক্লাস দেখেছিলাম ম্যারাথন আকারে। সেইখানে আমরা পশ্চিমবঙ্গের ভারতের যে ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ তার সম্পর্কে ইন ডিটেলস আমরা ক্লাস করেছি। যারা এখনো দেখোনি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে দেখতে পারো, ঠিক আছে। আর তারপরে আমরা গিরিপথ সমূহ দেখেছিলাম, পাসেস অফ ইন্ডিয়া। এরপরে আমরা আজকের ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে ভারতের নদী ব্যবস্থা বা রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া। এক্সাম পয়েন্ট অফ ভিউ অর্থাৎ পরীক্ষার দৃষ্টিভঙ্গি থেকে তোমাদের যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, ঠিক সেই সমস্ত জায়গাগুলো আমি চেষ্টা করছি এখানে তুলে ধরার। তো পুরো বিষয়টা আমাদের থিওরি উইথ ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মানচিত্রের মাধ্যমে তোমাদের জিওগ্রাফির যে ক্লাসটা আজকে আমি নেবো এখানে। তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ওকে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ভারতের যে নদ নদী ব্যবস্থা বা রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটু কিছু বেস বা বেসিক নলেজ আমরা দেখে নেব যে রিভার্স কি আসলে, যে কিভাবে কি বিষয়টা রয়েছে, ভারতের নদী ব্যবস্থা বলতে আমরা কি, এই সমস্ত বিষয়, ঠিক আছে। সো এটা একটা কমপ্লিট ম্যাপ দেখতে পাচ্ছ ইন্ডিয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। তো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মানচিত্র, এবং ভারতবর্ষের মানচিত্র যদি আমরা লক্ষ্য করি একদম নদীমাতৃক দেশ, কারণ বিভিন্ন নদী ভারতের উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে। তো এই রিভার্স বিভিন্ন জায়গার উপর দিয়ে বিভিন্ন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, কোথাও গিয়ে পতিত হয়েছে, তাও সেখানে আবার অনেক জলপ্রপাত রয়েছে, ঠিক আছে, ওর তীরে অনেক শহর গড়ে উঠেছে। এই সমস্ত কনসেপ্ট রিভার সিস্টেমে রয়ে থাকে। আজকে আমরা বেসিক্যালি যেটা জানবো যে কোনো একটা রিভার কোথায় উৎপত্তি হয়েছে, সেটা কোথায় পড়েছে, ঠিক আছে, পতিত হয়েছে, তার উপনদী কি, তার শাখা নদী কি, এবং প্রবাহ পথটা সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। বাকি বিষয়গুলো রেস্ট অফ দ্য পোর্শন অফ ইন্ডিয়ান রিভার সিস্টেম, সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। তো ভারতের যদি উত্তর দিকটা দেখো, এইখানটায় তোমাদের আমি ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ যখন পড়িয়েছিলাম, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এরকম জায়গাটা কি রয়েছে, মাউন্টেন রয়েছে, কি মাউন্টেন না হিমালয়ান মাউন্টেন রেঞ্জ রয়েছে, তাই তো। তো এইখান থেকে অনেকগুলো নদী কিন্তু প্রবাহিত হয়েছে। আর বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া যদি আমরা দেখি, অর্থাৎ এই সাইডটাতে, অর্থাৎ দক্ষিণ দিকটাতে অনেকগুলো রিভার রয়েছে, তাই তো। তো যেহেতু উত্তর এবং দক্ষিণ এই দুটি ভাগে অনেক নদী প্রবাহিত হয়েছে, তো সেই বেসিসে আমরা দেখবো, এখানে ভাগ করব যে উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী, এইভাবে ভাগ করে আমরা পড়বো। এরপর তোমাদের রিভার্সকে আমি বিষয়টা বুঝিয়ে দিই, আমি আসছি, দেখো প্রত্যেকটা পয়েন্ট আসবো, ধৈর্য ধরে খাতা পেন নিয়ে বসো। এগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে না, বাট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ম্যাপের সাথে সাথে তোমরা বিষয়টা বুঝতে পারবে, ঠিক আছে। তো হিমালয় পর্বতমালা থেকে বেশিরভাগ যে সমস্ত নদীগুলো উৎপত্তি হয়েছে সবই কি গ্লেসিয়ার অর্থাৎ বরফ থেকে উৎপত্তি হয়েছে, বরফ গলা জল থেকে পুষ্ট নদী। আর এই নদীগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। এই নদীগুলোকে বলা হয় কি রিভার, অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ পূর্ববর্তী নদী। পূর্ববর্তী মানে স্যার কি বুঝলাম না, অর্থাৎ হিমালয় পর্বতমালা সৃষ্টির আগে এই সমস্ত নদীগুলো কিন্তু অবস্থান করতো। ধরো এটা যদি মাউন্টেন রেঞ্জ অফ হিমালয় ধরি আমরা, এই রেঞ্জটা যখন ছিল না তারও আগে কিন্তু এখানে বিভিন্ন নদী, যেরকম কি নদী স্যার, সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু, ইরাবতী, গঙ্গা, যমুনা, এই সমস্ত নদীগুলো কিন্তু প্রবাহিত হতো। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলি কি ভারতের পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। আশা করছি বোঝাতে পারলাম। তোমাকে জিজ্ঞেস করবে পরীক্ষায় যে অ্যান্টিসিডেন্ট রিভার, ইংলিশ হয়তো জিজ্ঞেস করলো না, কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিম্নে কোনটি একটি পূর্ববর্তী নদীর উদাহরণ ভারতবর্ষের। তোমাকে চারটে অপশন দিয়ে দিল, কোনো একটা মিশিং দিয়ে দিল, সেটা হতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অপশনগুলো মনে রাখতে হবে, যেগুলো বললাম তোমাদের, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র, ইরাবতী, গঙ্গা, যমুনা। এছাড়াও আরো অনেক নদী রয়েছে যেগুলো হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে স্যার দক্ষিণ ভারতের নদীগুলো কি, দক্ষিণ ভারতের নদীগুলি কনসিকুয়েন্ট রিভার বা ভারতের অনুগামী নদী, মানে এগুলো পরে পরে সৃষ্টি হয়েছে, মানে ভূপ্রাকৃতিক উত্থানের পরেই কিন্তু ওই সমস্ত নদীগুলো সৃষ্টি হয়েছে। স্যার উদাহরণ দিয়ে একটু বোঝান তো, তাহলে ভালো হয়। চলো, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। স্যার কোথায় আছে, আপনি নদীগুলোর নাম তো বলছেন, ম্যাপটা কেন খুলে রেখেছেন, তাহলে ম্যাপটা একটু জুম করে দেখান না আমাকে। ঠিক আছে, চলো দেখাই। এইখানটায় দেখো, এইখানটাতে যে নদীগুলো প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছ, কৃষ্ণা, গোদাবরী, ইন্দ্রাবতী, অনেক নদী রয়েছে এখানটায়। কাবেরী দেখো এখান থেকে এসছে, এই যে আমার মাউসের কারসারটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে অনেক নদী কিন্তু প্রবাহিত হয়েছে। এরপর আমরা একটা একটা নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি প্রথম যে অংশটা বোঝাতে পারলাম। আর নদী কি, নদী একটা স্বাভাবিক জলপ্রবাহ, প্রাকৃতিক উপায়ে কোনো একটা জলপ্রবাহ যখন উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়, তখন তাকে আমরা রিভার্স বা নদী বলে থাকি। চলো ভারতের বিভিন্ন নদী ব্যবস্থা সম্পর্কে এরপরে আমরা থিওরিতে ঢুকে যাই, ঠিক আছে। তো ভারতের নদ নদী, ভারতে অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। তার সোর্স অফ অরিজিন, প্রবাহ অঞ্চল, মোহনা অনুসারে আমরা তাকে দুটি শ্রেণীতে মেনলি ভাগ করলাম, যেটা আমরা বলছি উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদী। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি উত্তর ভারতের নদীর পরেই আবার পশ্চিম ভারত
পূর্ব ভারত এভাবে ভাগ করব, তোমাদের পশ্চিম ভারত, পূর্ব ভারত, উত্তর ভারত, কোনো চাপ নেওয়ার দরকার নেই, আমি আস্তে আস্তে পুরো বিষয়টা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা দেখব উত্তর ভারতের নদ নদী অর্থাৎ রিভার সিস্টেমস অফ ইন্ডিয়া। আমরা নর্থ ইন্ডিয়াতে যদি দেখি যেগুলো হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করছে, সেই নদ নদী সম্পর্কে আমরা এরপরে বিষয়বস্তু জানবো। তো উত্তর ভারতের নদ নদী বেসিক্যালি কোনগুলো? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, এইগুলো হবে, তাই তো প্রধান নদী। চলো আমরা প্রথমে দেখে নেব সিন্ধু নদীকে। ক্লিয়ার মানচিত্র রয়েছে তোমাদের সামনে, দেখতে পাচ্ছ। আশা করছি ভারতের মানচিত্রের উত্তর দিকটা তোমরা এটা বুঝতে পারছো, কারণ এইটা হচ্ছে আমাদের ভারতের মানচিত্র, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে রেড কার্সারটা আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা অ্যাপ্রক্সিমেট এরিয়া আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ, তাই তো। চলো, এটা ইন্ডিয়ার ম্যাপ, দেখতে পাচ্ছ। আর এই উত্তর দিকে দেখো এখানে একটা গ্লেসিয়ার রয়েছে, তোমাদের 3D ইমেজের সাহায্যে দেখানো হয়েছে, এটা হচ্ছে গ্লেসিয়ার, ঠিক আছে। বেসিক্যালি বলা হয়ে থাকে যে সিন্ধু নদী উৎপত্তি কিন্তু কৈলাস রেঞ্জ থেকে, ঠিক আছে। সিন্ধু নদীর উৎপত্তি কোথা থেকে? কৈলাস রেঞ্জ থেকে, মানে কৈলাস পর্বত শ্রেণী থেকে। 1 নম্বর পেয়ে গেলে তুমি পরীক্ষায়, তোমাকে 4টে অপশন দিয়ে দিবে যে সিন্ধু নদীর উৎপত্তি কোন পর্বত শ্রেণী থেকে, হুমায়ুন পর্বত শ্রেণী, হিমালয় পর্বত শ্রেণী, হিন্দুকুশ পর্বত শ্রেণী, নাকি কৈলাস পর্বত শ্রেণী। তোমার উত্তরটা হবে কৈলাস পর্বত শ্রেণী, 1 নাম্বার পেলে তুমি পরীক্ষাতে। এবার উৎপত্তি কোথায় স্যার? বোকারচু গ্লেসিয়ার। গ্লেসিয়ারটির নামটি কি? একদম এক্স্যাক্টলি মনে রাখো, এখানে বোকারচু গ্লেসিয়ার, এইখান থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে। তারপরে তিব্বতে এটা লাভ করেছে, উৎপত্তি লাভ করেছে কোথায়? তিব্বত রিজনে এখান থেকে উৎপত্তি হয়ে আস্তে আস্তে দেখো এখানে ভারতবর্ষে যে লে রয়েছে, লাদাখ রয়েছে, এই সমস্ত জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়ে এসছে। তারপর গিলগিট বালতিস্তান হয়ে একদম পাকিস্তানে এন্টার করেছে, তারপরে এখানে আরব সাগরে পতিত হয়েছে। জাস্ট তোমাদের মানচিত্রের মাধ্যমে আমি এই বেসিক জিনিসটা বোঝাচ্ছি, থিওরি একদম টু দি পয়েন্ট তোমাদের রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আমি সমস্ত বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো সিন্ধু নদী এবারে প্রবেশ করলো, এরপরে সিন্ধু নদীর অনেক উপনদী, শাখা নদী ইত্যাদি বিষয় থাকবে হয়তো, ঠিক আছে। দেখো এখানে সিন্ধু নদীর উত্তর দিকটাই তোমরা দেখতে পাবে সাইয়ক রিভার, তাহলে উত্তর দিকের কি? সাইয়ক উপনদী। গিলগিট দেখো এখানটায় রয়েছে একটা, ঠিক আছে। তাহলে সারজু দক্ষিণ দিকের একটা উপনদী, ডিস্ট্রিবিউটারি, ঠিক আছে। এখানে দেখা রয়েছে, এখানটা একটা রিভার রয়েছে। তো এইভাবে অনেকগুলো রিভার রয়েছে। আর পাঁচনাড় কোথায় অবস্থিত? এইখানটায় অবস্থিত, ঠিক আছে। পাঁচনাড় 5টা নদী এসে মিলিত হয়েছে সিন্ধু নদীর সাথে, ঠিক আছে। কি কি নদী স্যার? তাহলে এখানে দেখো সুতলেজ বা শতদ্রু এখান থেকে উৎপত্তি হয়েছে, আমি বাস জাস্ট বোঝাচ্ছি। সুতলেজ শতদ্রু আসছে এখানে ডাইরেক্টলি, এখানে কার সাথে মিশছে? চেনাবের সাথে মিশছে, দেখো চেনাব, ঠিক আছে। ঝিলাম আসছে, চেনাবের সাথে মিশছে। এবার রাভি, ঠিক আছে, বিয়াস, চেনাব, অনেকগুলো নদী আসে এখানে এসছে, এটা হচ্ছে পাঁচনাড়। জাস্ট তোমাদের বোঝালাম, এরপরে আমরা থিওরিতে ঢুকে যাব, ঠিক আছে। চলো, এরপরে তোমরা পুরো বিষয়টা একদম জানতে পারবে। তাহলে উৎপত্তি বললাম তিব্বতের মানস সরোবর, একদম তোমাদের পয়েন্ট দিয়ে দেখালাম যে কোন গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। না স্যার বললেন আপনি বোকারচু গ্লেসিয়ার থেকে, তাহলে মানস সরোবর বলছেন কেন? দুটোই মনে রাখো, যেটা অপশন থাকবে সেটাই উত্তর করবে, ঠিক আছে। সিনকাবাব জলাধার থেকে উৎপন্ন হয়, পশ্চিমে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, পরে লাদাখ অঞ্চলে প্রবাহিত হয়েছে, ভারতে প্রবেশ করছে, ঠিক আছে। তারপরে দৈর্ঘ্য কত এর? সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 3180 কিলোমিটার, ডাইরেক্টলি পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। ভারতে কত কিলোমিটার স্যার? 756 কিলোমিটার ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরপরে স্যার এর প্রবাহ পত্র একটু বলে দিন না স্যার। তো সিন্ধু নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হওয়ার পর কি হয়েছে? সিন্ধু নদী নাঙ্গা পর্বতের উত্তর প্রান্ত ঘুরে কাশ্মীরের সীমানা ত্যাগ করে গিলগিট বালতিস্তান, তোমাদের বললাম একটু আগে, ঠিক আছে, পাকিস্তানে প্রবেশ করেছে, দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। চলো নেক্সট উপনদীগুলো আমরা দেখে পরে। সিন্ধু নদীর বাম তীরের উপনদী এবং ডান তীরের উপনদী, তোমাকে এইভাবে জিজ্ঞেস করতে পারে ডাইরেক্ট, তাই আমি বাম তীর ডান তীর এই দুটো বিষয় বুঝিয়ে দিচ্ছি। সিন্ধু নদীর উপনদীর যদি আমরা বাম তীরের উপনদীগুলোকে দেখি, সেক্ষেত্রে শতদ্রু বা সতলুজ, বিপাশা বা বিয়াস, এই নামগুলো কিন্তু মনে রাখবে তোমরা। বিয়াস আগের নাম, বিপাশা বর্তমান নাম, সতলুজ আগের নাম, শতদ্রু বর্তমান নাম, রবি আগের নাম, ইরাবতী বর্তমান নাম, চন্দ্রভাগা, বিতস্তা, ঝিলাল, ঠিক আছে। এই সমস্ত নদীগুলো হচ্ছে সিন্ধু নদীর বাম তীরের বিভিন্ন কি উপনদী। ডান তীরের উপনদী যদি আমরা দেখি, সিয়ক, গিলগিট, শিগার, এগুলো হচ্ছে ডান তীরের উপনদী। আশা করছি উপনদী সম্পর্কে তোমাদের ধারণা হলো কার? সিন্ধু নদী সম্পর্কে। নেক্সট আমরা এন্টার করব ভারতের অন্যতম প্রধান এবং দীর্ঘতম নদী গঙ্গা রিভার্স বা গঙ্গা নদী। তো গঙ্গা রিভার্স কোথা থেকে উৎপত্তি হয়েছে, কোথায় গিয়ে ফলস করেছে, সমস্ত বিষয়গুলো আমি তোমাদের বোঝাবো। দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখণ্ডের এই জায়গাটা দেখো তোমরা, আমার এই জায়গাটা দেখো, এখান থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে, আর পতিত হয়েছে কোথায়? প্রবাহিত হওয়ার পরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তোমরা ক্লিয়ারলি মানচিত্রের সাহায্যে বিষয়টা বুঝতে পারছো। চলো নেক্সট আমরা দেখে নেব গঙ্গা রিভার সিস্টেম। যদি দেখো তোমরা, গঙ্গা কিন্তু অনেকগুলো
রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গঙ্গা অনেকগুলো রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কি কি স্যার? উত্তরাখণ্ড, তাই তো? প্রথমে বললাম যে উৎপত্তি যেখান থেকে হয়েছে উত্তরাখণ্ড, তারপরে এখান থেকে উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও কিছুটা অংশ রয়েছে, তারপরে রয়েছে ছত্তিশগড় এবং বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এই সমস্ত জায়গাগুলোর উপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। বাট তার যদি অববাহিকা দেখি টু সাম এক্সটেন্ট এটা কিন্তু রাজস্থানের মধ্যেও রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম। বিভিন্ন উপনদী, শাখা নদী এখান থেকে প্রবাহিত মিলিত হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। গঙ্গা নদীর প্রধান যদি আমরা দেখি উপনদী, সেটা হচ্ছে যমুনা, সেটা হচ্ছে যমুনা নদী। ঠিক আছে, এবং যমুনা নদীর যদি আমরা ক্যাচমেন্ট এরিয়া দেখি, যে জলপ্রবাহ এলাকা, সেটা কিন্তু গঙ্গার থেকেও হিউজ। সেটা তোমাদের জিজ্ঞেস করে না, বাট জেনে নাও। চলো আমরা নেক্সট এখানে থিওরি দেখে নেব গঙ্গা নদী সম্পর্কে। দেখো, ভারতের দীর্ঘতম নদী এবং শ্রেষ্ঠ নদী গঙ্গা নদী। 2525 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই গঙ্গা নদী ভারতে প্রবাহিত হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের মধ্য দিয়ে। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন লাভ করছে বললাম, এবং ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে সংকীর্ণ গিরিখাত এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। তাহলে গঙ্গা কোথায় কার সাথে মিলিত হয়েছে এই বিষয়গুলো আমি আসছি। অলকানন্দা এবং ভাগীরথী যে নাম, সেটা হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, চলো নেক্সট প্রবাহ পথ আমরা দেখবো। গঙ্গা পরে শিবালিক পর্বত অতিক্রম করে হরিদ্বারের কাছে সমভূমিতে অবতরণ করেছে। তাহলে কোথায় সমভূমিতে গঙ্গা এসে পতিত হয়েছে? না হরিদ্বারের কাছে। কোথায়? হরিদ্বারের কাছে, তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করতেই পারে। এরপর উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড়ের কাছে দক্ষিণ দিকে বেঁকে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই যে বিষয়গুলো, এগুলো তোমরা মানচিত্রের সাহায্যে ভালো করে ম্যাপ করবে, আমি যে ম্যাপগুলো দেখাচ্ছি এখানে। আর মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভাগ হয়েছে। একটা হচ্ছে মিঠাপুরের কাছে ভাগীরথী এবং পদ্মা নামে দুটি শাখায় ভাগ হয়েছে। একটা পদ্মা হয়ে বাংলাদেশে এন্টার করেছে, একটা হুগলি নদীর উপর আমাদের পশ্চিমবঙ্গে উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এটা নেক্সট আমরা দেখবো শাখা নদী, গঙ্গার বিভিন্ন শাখা নদী। ঠিক আছে, ভাগীরথী এবং পদ্মা দুটি শাখায় বিভক্ত হয়েছে বললাম। এরপরে আমরা দেখবো উপনদী। এইখান থেকে তোমাদের 1 নাম্বার পাওয়ার চান্স রয়েছে উপনদী সম্পর্কে। গঙ্গা নদীর উপনদী তোমরা যদি দেখো, ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী, সমস্ত পরীক্ষায় এসছে যে নিম্নের কোনটি গঙ্গার একটি ডান তীরের উপনদী বলা হয় বা ডান তীরের উপনদী নয়, বা গঙ্গার কোনটি একটি ডান তীরের উপনদী বা বাম তীরের উপনদী, এভাবে জিজ্ঞেস করে ঘুরিয়ে ফিরে। তোমাদেরকে মুখস্থ করতে হবে যে ডান তীরের উপনদী কি আর বাম তীরের উপনদী কোনগুলো। গঙ্গা নদীর ডান তীরের উপনদীগুলো হচ্ছে যমুনা, মেন বললাম তোমাদের, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কাঁসাই। ঠিক আছে, এগুলো ডান দিকের উপনদী। গঙ্গা নদীর বাম দিকের উপনদী কি স্যার? বাম দিকের উপনদী রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কুশি, মহানন্দা। হয়ে গেল। তাহলে গঙ্গা নদী সম্পর্কে আমরা দেখলাম কোথায় উৎপত্তি হয়েছে, কত কিলোমিটার লেন্থ, কোথায় পতিত হয়েছে, তার উপনদী শাখা নদী কি, এবং মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় বিভক্ত হয়েছে। এইটা পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করছে, ইভেন দো WBCS এক্সামেও কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক আছে, এইখানে তোমাদের আর একটা বিষয় হয়, বিভিন্ন প্রয়াগ সম্পর্কে জিজ্ঞেস করে। তো গঙ্গা নদীর মোট 5টি প্রয়াগ রয়েছে, তোমরা লিখে নাও, এগুলো নামগুলো বলে দিচ্ছি। পঞ্চপ্রয়াগ বলা হয়। এই 5টি প্রয়াগ কি কি স্যার? না দুটি নদী যেখানে এসে মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা বলছি প্রয়াগ, এবং প্রত্যেকটা জায়গার একটা নাম রয়েছে, কারণ সেই জায়গাটাতে এসে দুটো নদী মিলিত হয়েছে। চলো তোমরা খাতা পেন আই হোপ কি বার করে নিয়েছো, প্রত্যেকে লিখে নাও। তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। লিখে নাও বিষ্ণু প্রয়াগ কার কার নদীর মানে মিলন সঙ্গম? এটা হচ্ছে অলকানন্দা এবং ধৌলি গঙ্গা, এই দুটি নদী মিলে বিষ্ণু প্রয়াগ নাম ধারণ করছে, মানে মিলন স্থলটা বিষ্ণু প্রয়াগে। আচ্ছা, নন্দ প্রয়াগ যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে অলকানন্দা এবং কি হয়েছে নন্দাকিরি। ঠিক আছে, আর অলকানন্দার সাথে পিন্ডারি কোথায় মিলিত হয়েছে? কর্ণাপ্রয়াগে, এবং রুদ্রপ্রয়াগে হচ্ছে অলকানন্দা, মন্দাকিনী বা কালীগঙ্গা যেটা করে বলছি। আর অলকানন্দা ভাগীরথীর সাথে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। এই 5টি পঞ্চপ্রয়াগ নামে পরিচিত। আবার একবার বলবো, বলার দরকার নেই, ভিডিওটা একটু পিছিয়ে দেখে নাও, তাহলে তোমাদের পুরো বিষয়টা হয়ে যাবে। চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে ব্রহ্মপুত্র রিভার। ঠিক আছে, অ্যানাদার হিমালয়ান রিভার যদি আমরা দেখি, আমরা সিন্ধু নদী দেখলাম, তার উপনদী, শাখা নদী, কোথায় পতিত, কোথায় উৎপত্তি, সমস্ত কিছু। ঠিক সেম ভাবে আমরা গঙ্গাকে দেখলাম, একইভাবে আমরা ব্রহ্মপুত্র নদীকে দেখে নেব। তো ভারতের উত্তরে হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে, তিব্বত থেকে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। কিন্তু ব্রহ্মপুত্র নদীর নাম কি তিব্বতে ব্রহ্মপুত্র? আসলেই তা নয়। তাহলে কি নাম স্যার? ওই বিষয়টাই আসছি। মানচিত্রটা আগে দেখে নাও, এখানটায় তোমাদের দেখাই আমি একটা বিষয় জুম করে। চলো, এখানটায় আশা করছি দেখতে পাচ্ছ আমার কার্সারটা, ঠিক এই জায়গাটাতেই ব্রহ্মপুত্র নদী ইয়ারলুং নাম ধারণ করে উৎপত্তি হয়েছে। দেখো এখান থেকে আসছে। ঠিক আছে, তো ব্রহ্মপুত্র নদী এরপরে কোথায় এন্টার করবে? তিব্বতের উপর দিয়ে আস্তে আস্তে প্রবাহিত হওয়ার পর, চীনের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে এসে আমাদের অরুণাচল প্রদেশ হয়ে, আমাদের এখানে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। ঠিক আছে, তো পুরো রিভার কোর্সটা আমরা এরপরে দেখবো। চলো নেক্সট আমরা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে দেখবো। দেখতে পাচ্ছ এখানে চেমায়ুং দুং যে গ্লেসিয়ার, সেই গ্লেসিয়ার এই যে এখানে 3D মানচিত্র,
এইখান থেকে উৎপন্ন হয়েছে কি ব্রহ্মপুত্র নদী বা ব্রহ্মপুত্র নদ। ঠিক আছে, এরপরে দেখো এখানে ভারতে প্রবেশ করছে, এই টোটাল যে কোর্সটা এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী। চলো, ব্রহ্মপুত্র নদীর উৎস কি দেখলাম আমরা তাহলে, তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুং দুং হিমবাহ থেকে সাংপো নামে উৎপত্তি হয়েছে। কি নামে স্যার? সাংপো নামে। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে তিব্বতে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? সাংপো, 1 নম্বর তুমি পেয়ে গেলে। নেক্সট, দৈর্ঘ্য কত স্যার? 2900 কিলোমিটার লেন্থ বিশিষ্ট এই ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। তাহলে ভারতে কত কিলোমিটার? ভারতে 2900 কিলোমিটার প্রবাহিত? একদমই না, ভারতে এর মোট দৈর্ঘ্য যেটা প্রবাহিত হয়েছে সেটা 916 কিলোমিটার। এই জায়গাটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ জিজ্ঞেস করতে পারে তোমাকে যে ভারতে ব্রহ্মপুত্র নদী মোট দৈর্ঘ্য কত কিলোমিটার। বোঝাতে পারলাম? এরপরে প্রবাহপথটা যদি আমরা দেখি, উৎপত্তির পর নামচা বারোয়া শৃঙ্গের কাছে চুলের কাঁটার মতো বাঁক, অর্থাৎ সিনটেক্সিয়াল যে ব্যান্ড হয় না, সিনটেক্সিয়াল ব্যান্ডের মতো, অর্থাৎ ঠিক এইভাবে বাঁক নিয়ে, ঠিক আছে, প্রবাহিত হয়েছে অরুণাচল প্রদেশে, যেখানে নাম দিচ্ছে ডিহং, ভারতে প্রবেশ করছে। এবং এর মোট দৈর্ঘ্য 29,916 কিলোমিটার ভারতে আমি বললাম। তো এই হচ্ছে উত্তর ভারতের মেনলি 3টে নদী আমরা দেখলাম মেনলি, বাট এখানে আরো অনেক রয়েছে, যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, এগুলো তো পশ্চিমবঙ্গের নদীর মধ্যে পড়ে। তো পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে আমাদের কিন্তু কমপ্লিট ক্লাস রয়েছে, ফিজিওগ্রাফি থেকে শুরু করে একদম অর্থনীতি, সমস্ত ক্লাস পশ্চিমবঙ্গের ভূগোলের উপরে রয়েছে। তো পুরো ক্লাসটা একটা ভিডিওতে আমরা কভার করেছি, চাইলে অবশ্যই তোমরা দেখতে পারো, সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। চলো, এরপরে আমরা এন্টার করব দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে। স্যার উত্তর ভারতের নদ নদী বললেন, এরপর দক্ষিণ ভারতের নদ নদী সম্পর্কে একটু বলে দিন। চলো আমরা বলে দিই। দেখো, দক্ষিণ ভারতের নদীগুলো আমরা কি বললাম তোমাদের প্রথমেই, যে এগুলো হচ্ছে কি অনুগামী নদী বা কনসিকুয়েন্ট রিভার, তাই না? মানে পরে উৎপত্তি হয়েছে। তো দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পশ্চিম বাহিনী নর্মদা নদী এবং তাপি নদী প্রধান, আমি আসছি মানচিত্রে বোঝাবো। এবং পূর্ব বাহিনী মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। পশ্চিম বাহিনীর নদীগুলি আরব সাগরে পতিত হয়েছে, পূর্ব বাহিনীর নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত নদীগুলির মোহনায় বড় বড় কি হয়েছে? বদ্বীপ গড়ে উঠেছে, ডেল্টা গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে স্যার বঙ্গোপসাগরের পরে আরব সাগর কি হয়েছে, চলো সেইগুলো সম্পর্কে আমরা বলে দেবো। বিভিন্ন এস্টুয়ারি গঠিত হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে কমপ্লিট মানচিত্র একটা দেখছো পশ্চিম ভারতের বিভিন্ন নদ নদী সমূহ। মেন মেন যে সমস্ত রিভার্স গুলো রয়েছে সেইগুলো জিজ্ঞেস করব। প্রথমেই উত্তরে দেখতে পাচ্ছ এখানে লুনি নদী রয়েছে। আরাবল্লী পর্বতের পাদদেশে উৎপন্ন এই লুনি নদী প্রবাহিত হওয়ার পর কোথায় পতিত হয়েছে বলতো? রাজস্থানে মরুভূমিতে মিলিয়ে গিয়েছে। ঠিক আছে, কারণ সেটা হচ্ছে অন্তর্বাহিনী নদীর উদাহরণ। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে নিম্নের কোনটি একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ, তুমি উত্তরটি বলবে লুনি নদী। স্যার অন্তর্বাহিনী কেন? কারণ এটা ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মাঝখানে মিলিয়ে গিয়েছে, তাই তো। চলো নেক্সট দেখো, এখানে সবরমতী রয়েছে, ঠিক রাজস্থানে এই জায়গাটায় উৎপত্তি লাভ করেছে, তারপরে আস্তে আস্তে প্রবাহিত হওয়ার পরে গুজরাটের এই জায়গায় দেখো পড়েছে এসে আরব সাগরের কাছে। এখানে রয়েছে মাহি নদী। এই মাহি নদী সম্পর্কে আমি ভারত ভূগোলের যখন আমি প্রথম ক্লাসটা করাই সেইখানে বলেছিলাম, কি বলতো? বলো, ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করেছে মাহি নদী। ঠিক আছে, এটা বলেছিলাম। আর মেন নদী হচ্ছে নর্মদা, পশ্চিম ভারতের সব থেকে দীর্ঘতম নদী নর্মদা, পরীক্ষা অনেকবার জিজ্ঞেস করে। এই নর্মদা নদীর উৎপত্তি নিয়ে আমরা আসছি। এরপরে তার নিচে রয়েছে তাপি নদী। এই দুটো নদী কিন্তু ফল্ট বা চ্যুতির ফলে সৃষ্ট যে গস্ত উপত্যকা, সেই গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা এবং তাপি। তোমাকে জিজ্ঞেস করবে যে নিম্নের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, তোমার উত্তরটি হবে নর্মদা, না হয় তাপি। বোঝাতে পারলাম? তো ভারতের পশ্চিম দিকে যে সমস্ত নদীগুলো প্রবাহিত হয়েছে এবং আরব সাগরে পতিত হয়েছে তাদেরকে আমরা পশ্চিম ভারতের নদী বলছি। প্রথমেই দেখে নেব আমরা নর্মদা নদী সম্পর্কে। দেখতে পাচ্ছ এইখানটা থেকে উৎপন্ন হয়েছে কি নর্মদা নদী এবং প্রবাহিত হয়ে এসছে আরব সাগরে পতিত হয়েছে। চলো নর্মদা নদী সম্পর্কে আমরা দেখে নিই। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি অমরকন্টক, সেইখান থেকে উৎপত্তি লাভ করছে কে এই নর্মদা রিভার। এর যদি প্রবাহপথ মোহনাটা দেখি আমরা, তাহলে দেখবো উৎপত্তি স্থল থেকে উত্তর পশ্চিম দিকে বেঁকেছে হালকা, মধ্যপ্রদেশে এন্টার করেছে। তোমাদের এইখানটা ইম্পর্টেন্ট হবে, কোন কোন রাজ্যের উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত। তোমরা বলবে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর বিন্ধ্য এবং সাতপুরা সংকীর্ণ যে গিরিখাত, গিরিখাত বা পাসেস অফ ইন্ডিয়া তোমাদের কিন্তু আমরা পড়িয়েছি, সেটা দেখে নিও একটু। ঠিক আছে, অতিক্রম করে খাম্বাত উপসাগরে পড়েছে, যেটাকে আমরা কাম্বেও বলে থাকি, মানে মিলিত হয়েছে। নেক্সট দেখো দৈর্ঘ্য কত? 1310 কিলোমিটার। তাহলে নর্মদা নদীর দৈর্ঘ্য কত? 1310 কিলোমিটার। এর উপনদীগুলো কি কি স্যার? দুধি, তাওয়া, গঞ্জাল, কুন্ডি প্রভৃতি নর্মদা নদীর বাম তীরের এবং হিরান, ওরসাং, ভররা, কোল্লার প্রভৃতি নদীর ডান তীরের উপনদী। তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে তাওয়া কার উপনদী, তোমাকে মনে রাখতে হবে উত্তরটি বলতে হবে নর্মদা নদী। ঠিক আছে,
তো নর্মদা নদীর উৎপত্তি, প্রবাহপথ, দৈর্ঘ্য, উপনদী, এইগুলো দেখলাম। দেখো প্রত্যেকটা পয়েন্ট এমন ভাবে আমি আলোচনা করছি যেগুলো পরীক্ষায় প্রশ্ন করে। যদি আমি তোমাদের রিভার সিস্টেম অফ ইন্ডিয়া জিজ্ঞেস করি সেক্ষেত্রে লট অফ ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে, বাট তোমাদের যেহেতু মানে এক্সাম পার্সপেক্টিভ আমরা আলোচনা করছি সেক্ষেত্রে কম কম ইনফরমেশন দিয়ে করার চেষ্টা করছি এখানে, কারণ অনেক লোড হয়ে যাবে, ওভারলোড। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো রিভার সিস্টেম থেকে বিভিন্ন প্রশ্নপত্র, তাহলে বুঝতে পারবে আরো পুরো বিষয়টা। এরপরে আমরা দেখবো হচ্ছে তাপ্তি নদী। নর্মদার দক্ষিণ দিকে তাপ্তি নদী বা তাপি নদী অবস্থান করছে, মানে প্রবাহিত হয়েছে। 770 মিটার উচ্চতা থেকে উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। এর যদি প্রবাহপথ মোহনা দেখি আমরা, তাপি নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং সাতপুরা অজান্তার মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা অতিক্রম করে সুরাটের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে। এই যে থিওরিগুলো না, এগুলো তোমাদের পড়তে হবে কিভাবে, বারবার বারবার রিড করতে হবে খাতায় লিখে, আর মানচিত্রের সাহায্যে দেখতে হবে। প্রবাহপথগুলো ড্র করতে হবে, যেখানে উৎপত্তি লাভ করেছে সেখানটা হাইলাইট করতে হবে, তাহলে পুরো বিষয়টা তোমাদের জিওগ্রাফিটা কিন্তু বুঝতে সুবিধা হবে। মোট লেন্থ হচ্ছে 725 কিলোমিটার। উপনদী কি কি রয়েছে স্যার না, তাপির উপনদী মেনলি অরুণাবতী, গিরনা, পাঞ্জারা, পূর্ণা প্রভৃতি তাপির প্রধান উপনদী। ধর তোমাকে একটা নাম জিজ্ঞেস করলো যে পাঞ্জারা কোন নদীর উপনদী, তোমাকে উত্তর দিতে হবে তাপি নদী। তাহলে এগুলো জানবে কি করে তুমি, বারবার রিভিশন করে, বারবার পড়ে। চলো নেক্সট আমরা দেখবো পশ্চিম ভারতের নদীগুলো। মেনলি আমরা দেখলাম তাপি নর্মদা মেন নদী, প্রধান নদী, এবং নদী সম্পর্কে আলোচনা করলাম। মাহি সম্পর্কে আমরা আগেও বলেছি। তো এইগুলো হচ্ছে মেন রিভার যেগুলো পশ্চিম ভারতে প্রবাহিত হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের হায়ার স্টাডিতেও, মানে যদি আমরা দেখি জিওগ্রাফিতে, তাহলে তোমাদের কিন্তু হায়ার স্টাডি ইভেন সিএসসি মানে কলেজ সার্ভিস কমিশনের প্রফেসর যে ইন্টারভিউ হয় সেক্ষেত্রেও এগুলো জিজ্ঞেস করে যে পশ্চিম ভারতের নদীর একটি উদাহরণ দাও বা কোন নদীটি পশ্চিম ভারতে। ঠিক আছে, চলো এরপরে আমরা পূর্ব ভারতের নদীগুলো সম্পর্কে দেখবো। পূর্ব ভারতের মেন নদী হচ্ছে মহানদী, তাই মহানদীকে প্রথমে আমি হাইলাইট করে মানচিত্রের সাহায্যে দেখিয়েছি। এইখান থেকে উৎপন্ন হয়েছে এবং এটা আরব সাগরে বঙ্গোপসাগরে পড়েছে। চলো, দ্য মহানদী উৎস কি, ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার দক্ষিণ দিকে সিয়াওয়া মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এবং পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর এটা মধ্যপ্রদেশ, উড়িষ্যা রাজ্য অতিক্রম করার পরে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এখানে কিন্তু ডেল্টা সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? ডেল্টা। ঠিক আছে, পূর্ব ভারতের বেশিরভাগ নদী ডেল্টা বা বদ্বীপ সৃষ্টি করে, কারণ এখান থেকে নদী বিধৌত বিভিন্ন যে সমস্ত নুড়ি বালি পলি কাঁকর ইত্যাদি প্রবাহিত হয়, কারণ এদিকের মানে মৃত্তিকাটা আলাদা। ঠিক আছে, ওটা আমরা সয়েল যেখানে পড়বো সেখানে আলোচনা করবো, ফিজিওগ্রাফিতে কিছুটা বলেছি আমি। তো সেগুলো কিন্তু এই জন্য বদ্বীপ সৃষ্টি হয় এখানে। আর পশ্চিম বাহিনীর নদীতে বদ্বীপ সৃষ্টি হয় কারণ সেখানকার যে মৃত্তিকা সয়েল রয়েছে, সেই সয়েল যে লিথোলজি ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু অতটা কিন্তু লুজ নয়। দ্যাটস ওয়াই সেখানে ক্ষয়প্রাপ্ত কম হয় এবং সেখানে থিতিয়ে করে পলি সঞ্চয় কম হয়, বদ্বীপ সৃষ্টি কম হয়। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স কিন্তু বেসিক কনসেপ্ট রয়েছে। আচ্ছা চলো, আমি টপিকটা অন্যদিকে একটু তোমাদের বলে দিলাম। তো আমরা ফিরে আসি মহানদী। মহানদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 890 কিলোমিটার। আর মেন উপনদী কি কি, মহানদীর বাম তীরের যে সমস্ত উপনদীগুলো রয়েছে সেগুলো হচ্ছে শেওনাথ, হাসদেও, মান্দ, ইব। ডান তীরের উপনদীগুলো হচ্ছে ওং, জং এবং তেলেং। দেখো আমি এই কোথাও দেখেছিলাম যে হাসদেও বা মান্দ এই টাইপের কিছু নদী জিজ্ঞেস করছে পরীক্ষায় যে এগুলো কার উপনদী, তো এগুলো হচ্ছে মহানদীর উপনদী। শাখা নদী আমরা যদি দেখি, মহানদীর শাখা নদী হচ্ছে কি কি, কুশভদ্রা, ভার্গী। আচ্ছা এখানে তোমাদের একটা বিষয় বলে দিই আমি, এই শাখা নদী উপনদী আমরা অনেকক্ষণ থেকে বলছি, তো বেসিক্যালি ট্রিবিউটারি এবং ডিস্ট্রিবিউটারি। ঠিক আছে, এই সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো জেনে নাও, একটা বিষয় লিখে নাও যে শাখা নদী কাকে বলে আর উপনদী কাকে বলে। দেখো একটা নদী ভালো করে বুঝবে, একটা নদী প্রবাহিত হচ্ছে, ধরো এটা হচ্ছে মেন নদী, আমি ধরলাম গঙ্গা, আমি বোঝাচ্ছি জাস্ট, গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, গঙ্গা নদী ধরো এসে করে যমুনা এখান থেকে পাশাপাশি নিচের দিকে এসে এইখানটায় মিলিত হয়েছে, তাহলে এটা কি গঙ্গার উপনদী। এটা কি হলো? গঙ্গার উপনদী। আর শাখা নদী কি, গঙ্গা থেকে আরো অনেকগুলো নদী ছোট ছোট বেরিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে বিভিন্ন শাখা নদী। তাহলে যে নদীগুলো গঙ্গাতে এসে পড়েছে তাদেরকে আমরা বলছি উপনদী, আর গঙ্গা থেকে বেরিয়েছে যে নদীগুলো তাকে আমরা শাখা নদী বলছি, উদাহরণের সাহায্যে। তো এই হচ্ছে বেসিক ডিফারেন্স শাখা নদী এবং উপনদী। আশা করছি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে গোদাবরী সম্পর্কে। তো গোদাবরীকে 1 নম্বর প্রশ্ন তোমরা এখানে পাবে অ্যান্সার, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী, উত্তরটি হবে গোদাবরী নদী। ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা। মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পাহাড়ের ত্রিম্বক সিংহ থেকে উৎপন্ন হয়েছে, তাহলে উৎপন্ন কোথায় অনেক সময় জিজ্ঞেস করে, ত্রিম্বকেশ্বর প্লেটু থেকে উৎপন্ন হয়েছে। পরে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর গোদাবরী নদী মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পড়েছে। পূর্ব ভারতের সমস্ত নদী বঙ্গোপসাগরে পড়েছে, যেগুলো হচ্ছে মানে যেগুলো প্রবাহিত পূর্ব দিকে প্রবাহিত, পূর্ব ভারতের। তো এই যে গোদাবরী উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছ মহারাষ্ট্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে একদম এখানে এসে পড়েছে কোথায়, আরব সাগরে পতিত হয়েছে। তো
তো এই হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদীর দৈর্ঘ্য আমরা যদি দেখি 1465 কিলোমিটার লেন্থ বিশিষ্ট গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে, এর উপনদী সম্পর্কে যদি আমরা কথা বলি, প্রণীতা, ইন্দ্রাবতী, ওয়ার্ধা প্রভৃতি গোদাবরী নদীর বাম তীরের এবং মঞ্জিরা, প্রভারা প্রভৃতি ডান তীরের প্রধান উপনদী। স্যার বারবার প্রত্যেকটা নদীর ক্ষেত্রে ডান তীরের বাম তীরের আসছে, বুঝতে অসুবিধা হচ্ছে। ম্যাপটা জাস্ট আঁকো বা ম্যাপ জেরক্স করো, সেখানে হাইলাইট করো এবং লেফট সাইড রিভার এবং রাইট সাইড রিভার প্রত্যেকটা নদীর ক্ষেত্রে হাইলাইট করার চেষ্টা করো বারবার, তাহলে কিন্তু মনে রয়ে যাবে। পরীক্ষায় এসেছিল প্রণীতা কোন নদীর উপনদী বা কোন কার উপনদী, হ্যাঁ এটা জিজ্ঞেস করেছি পরীক্ষায়, ঠিক আছে। তো অবশ্যই এগুলো মনে রেখো। শাখা নদী আমরা দেখি গৌতমী, এটাও কিন্তু জিজ্ঞেস করছে ডাব্লিউবিসিএস পরীক্ষায়। বশিষ্ঠ, বেন্তেও প্রভৃতি হলো গোদাবরী নদীর শাখা নদী। চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে কাকে, কৃষ্ণা নদীকে। যদি মানচিত্রটা আমরা জুম করি এখানটায়, তাহলে আমরা দেখতে পাবো কৃষ্ণা নদী। কাকে এখানে দেখতে পাবো আমরা, কৃষ্ণা নদী। তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটায় দেখো, কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করার পরে প্রবাহিত হয়ে এসছে একদম বিভিন্ন রাজ্যের উপর দিয়ে, এবং এখানে মছলিপত্তনম বলে একটা জায়গা, তার ঠিক দক্ষিণ দিকটায় পতিত হয়েছে কে, রিভার কৃষ্ণা। তাহলে উৎপত্তি কোথায় স্যার, পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর প্লেটু থেকে, মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে কে, রিভার কৃষ্ণা। এবং 1400 মিটার উচ্চতা বিশিষ্ট উৎপন্ন হওয়ার পর এই কৃষ্ণা নদী দক্ষিণ পূর্ব তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে কি কি বললাম, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। প্রত্যেকটা জায়গায় দেখো বদ্বীপ সৃষ্টি করেছে লেখা আছে, তোমাদের আগেই বলেছি। দৈর্ঘ্য হচ্ছে 1400 কিলোমিটার। উপনদী কি কি স্যার, ভীমা, মুন্সি। তাহলে ভীমা কার উপনদী, কৃষ্ণার। কৃষ্ণার বাম তীরের নদী, এবং তুঙ্গভদ্রা, ঘাট প্রভা, কয়না এগুলো ডান তীরের উপনদী। ঠিক আছে, এরপরে শাখা নদী আমরা দেখবো। শাখা নদী কি কি স্যার, নাগবতী, ভামসারা প্রভৃতি হলো কৃষ্ণার শাখা নদী। তো কৃষ্ণা রিভার সম্পর্কে আমরা দেখলাম। এরপরে কাবেরী নদী সম্পর্কে আমরা দেখবো। দেখো কাবেরী নদী কর্ণাটক রাজ্যের তালাকাভেরি উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে। কাবেরী নদী কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। 765 কিলোমিটার লেন্থ বিশিষ্ট বিভিন্ন শাখা নদী এবং উপনদী সমন্বয়ে কর্ণাটক থেকে উৎপত্তি লাভ করে কাবেরী নদী পতিত হয়েছে তামিলনাড়ুতে এসে একদম কোথায়, বঙ্গোপসাগরে। এই তার মানচিত্র। ঠিক আছে, চলো এখানে বিভিন্ন শাখা নদী উপনদী সম্পর্কে দেখবো। কাবেরীর বিভিন্ন উপনদী যদি আমরা দেখি, হেমাবতী, হিমসা প্রভৃতি হচ্ছে কাবেরী নদীর বাম তীরের এবং ডান তীরের অমরাবতী, ভবানী এগুলো উপনদী। শাখা নদী কোলেরুন কাবেরী নদীর উল্লেখযোগ্য শাখা নদী। চলো নেক্সট আমরা দেখবো হচ্ছে সুবর্ণরেখা নদী সম্পর্কে। একমাত্র পূর্ব দিকে প্রবাহিত নদী যেটা ডাইরেক্টলি কোথায়, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মানে আমরা যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করে দেখি, কোথায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। চলো নেক্সট আমরা এখানে সুবর্ণরেখা সম্পর্কে একটু জাস্ট দেখে নিই। রাঁচির কাছে উৎপন্ন হয়েছে এবং ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর উড়িষ্যার তালসিরির কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তোমরা এই জায়গাটা একটু মার্ক করে নাও তো। 395 কিলোমিটার লেন্থ রয়েছে। এর প্রধান উপনদী বাম দিকে রয়েছে ডুলাং নদী এবং ডান দিকে কাঞ্চি, খোরকাই, করকরি এগুলো হচ্ছে উপনদী। ঠিক আছে, তো রিভার সিস্টেম সম্পর্কে এখানে আমরা কমপ্লিট করলাম ক্লাসটা শর্টে। এরপরে অনেকগুলো টপিক এখান থেকে হবে। পরবর্তী ক্লাসগুলোর জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। কি কি টপিক আসবে স্যার এখান থেকে, না জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে, পরীক্ষা জিজ্ঞেস করে। ভারতের কোন জলপ্রপাত কোন রাজ্যে রয়েছে, এইটা পরীক্ষা জিজ্ঞেস করে। আচ্ছা, এখানে বিভিন্ন ড্যামস অফ ইন্ডিয়া যদি আমরা দেখি, সেক্ষেত্রে কোন নদীর উপর কোন ড্যাম রয়েছে, ঠিক আছে, তো এগুলো জিজ্ঞেস করে। সেই সম্পর্কে আমরা আসবো। ভারতের ফার্স্ট রিভার প্রজেক্ট কোনটা, ঠিক আছে, বহুমুখী নদী পরিকল্পনা কোনটা, এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে সমস্ত তথ্য সহকারে আসবো। আর যারা এখনো আগের দুটো ক্লাস দেখোনি ভূগোলের উপরে, এছাড়া অন্যান্য ক্লাস তো রয়েছে, সায়েন্স, আমাদের হিস্ট্রির ক্লাস, সমস্ত ক্লাস রয়েছে সাবজেক্ট ওয়াইজ, তো অবশ্যই সেগুলো দেখো তোমরা। আর ভূগোলের ভারতের গিরিপথ দ্য পাসেস অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ এগুলো তো রয়েছে, তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখো। নেক্সট পার্ট তোমাদের খুব শীঘ্রই আসছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে হবে। আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, এই ক্লাসটি হেল্পফুল হচ্ছে বলে কমেন্ট করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম সার্চ করো গিয়ে, বা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, ক্লিক করবে আর জয়েন হয়ে যাবে। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।